ভুতুড়ে বাগানে পা রাখার পর দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এই চ্যানেলে আপলোড আছে। তো এভরিওয়ান, গল্প শোনার আগে একটা রিকোয়েস্ট করব, একটা লাইক দিয়ে গল্পটা শুনতে থাকবেন। রুদ্রের মৃত্যুর পর গ্রামের লোকজন বাঁশবাগানের আশেপাশে যেতেও ভয় পেত। দিনের আলোয়ও সেখানে একটা অদ্ভুত শীতলতা বিরাজ করত। সন্ধ্যা নামলেই বাতাস ভারী হয়ে উঠত একটা অদৃশ্য গন্ধে। সেই গন্ধ যা নতুন শিকারের অপেক্ষায় থাকা অভিশপ্ত কিছু একটার উপস্থিতি জানান দিত। রুদ্রের লাশটা যখন গ্রামের মোড়ল আর কিছু যুবক বাঁশবাগানের বাইরে নিয়ে এলো, তখন তারা দেখতে পেল তার গলায় গভীর নখের আঁচড়, শরীরে কোনো রক্ত নেই, আর তার খোলা চোখের মধ্যে এক ধরনের শূন্যতা, যেন সে মৃত্যুর পরও কিছু একটা দেখছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার পেছনে কোনো ছায়া ছিল না। এটা কি পিশাচের অভিশাপ? কাঁপা কাঁপা গলায় ফিসফিস করলো গ্রামের এক বৃদ্ধ। মোড়ল কোনো কথা না বলে শুধু গভীর দৃষ্টিতে রুদ্রের নিথর দেহের দিকে তাকিয়ে রইল। তারপর বললেন, একে আজ রাতেই পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু তার কথাই গ্রামের কিছু লোক আপত্তি করল। পুড়িয়ে ফেললে আত্মা শান্তি পাবে না, ওকে মাটিতেই চাপা দেওয়া দরকার। অবশেষে সিদ্ধান্ত হলো রুদ্রকে বাঁশবাগানের সীমানার ঠিক বাইরে কবর দেওয়া হবে। তারা কবর খুঁড়তে শুরু করলো, কিন্তু যত গভীর গর্ত খোঁড়া হচ্ছিল, একটা গা ছমছমে অনুভূতি তাদের চেপে ধরছিল। চারপাশের বাতাস ভারী হয়ে আসছিল, যেন অদৃশ্য কেউ সেখানে দাঁড়িয়ে আছে, দেখছে, অপেক্ষা করছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কবর খোঁড়ার কাজও শেষ হলো। রুদ্রের দেহ মাটিতে শুইয়ে দেওয়া হলো। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। শ্মশানের শীতলতা। রুদ্রের নিথর শরীর যখন মাটির স্পর্শ পেল, তখনই তার ঠোঁট ফাঁক হয়ে গেল। আমাকে এখানে রেখো না, একটা চাপা ফিসফিসে গলা। গ্রামের সবাই ভয়ে চমকে উঠে পেছনে সরে গেল। একজন তো চিৎকার করে উঠল, ও মরেও কথা বলছে। কিন্তু সেই কণ্ঠস্বর রুদ্রের ছিল কি, নাকি অন্য কারোর? এক মুহূর্ত পর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। ভয় পাওয়া লোকজন রুদ্র কবরের উপর মাটি চাপা দিতে শুরু করলো। মাটি দেওয়া শেষ হতেই সবাই দৌড়ে পালিয়ে গেল, যেন কিছু একটা তাদের তাড়া করছে। কিন্তু সেই রাতেই, ঠিক মধ্যরাতে, কিছু একটা ঘটল। বাঁশবাগানের ফিসফিসানি। বৃদ্ধ গোপাল চৌধুরী, যিনি রাতের সময়েও মাঝে মাঝে গ্রামের পাহারায় থাকতেন, তিনি প্রথম সেটা শুনলেন। একটা গলা, গোপাল কাকা, আমি রুদ্র, আমাকে বাঁচাও।
একটা দম বন্ধ করা অনুভূতি তার বুকের মধ্যে ছড়িয়ে পড়ল। সে জানতো এটা সত্যি নয়, রুদ্র তো মরে গেছে। কিন্তু সেই ডাক বারবার আসতে থাকলো, আরো কাছ থেকে, আরো গভীরভাবে তার কানে বাজতে লাগলো। গোপাল আতঙ্কে দরজা বন্ধ করে বিছানার কোণে সরে গেল। কিন্তু তার ঘরের জানালার কাছে তখন দেখা গেল একটা অন্ধকার অবয়ব, যার মুখটা বিকৃত, চোখের কোণায় শুধুই শূন্যতা। ফিসফিস করে গলাটা আবার বলল, ওরা আমাকে ছাড়বে না, আমিও ছাড়ব না। পরদিন সকালে গোপালকে পাওয়া গেল উঠোনে পড়ে থাকতে। তার মুখটা আতঙ্কে বিকৃত, শরীরে প্রাণ নেই। অভিশপ্ত আত্মার প্রতিশোধ। রুদ্রের কবরের উপর তখন একটা নতুন ঘটনা ঘটতে শুরু করলো। কবরের মাটি ধীরে ধীরে নিচে বসে যেতে লাগলো, যেন কিছু একটা মাটির নিচে নড়াচড়া করছে। 3 দিন পর একদল রাখাল সেখানে গিয়েছিল গরু চড়াতে। তারা দেখতে পেল রুদ্রের কবর খোলা, মাটির নিচের কাঠের বাক্সটা ফাঁকা। কিন্তু লাশ গেল কোথায়? ঠিক তখনই এক রাখাল ভয়ে চিৎকার করে উঠল। বাঁশবাগানের মধ্যে একটা ছায়ামানব দাঁড়িয়েছিল। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল লালচে আগুনের মতো। তার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল, আর গলায় ছিল সেই একই গভীর ক্ষত। ওটা রুদ্র, শেষ অভিশাপ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষজন অনুভব করল বাঁশবাগানের গভীর থেকে একটা অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসছে। তোমরা সবাই মরবে, তোমরা কেউ পালাতে পারবে না। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। সেই রাত থেকে গ্রামের মানুষ একে একে নিখোঁজ হতে লাগলো। প্রথমে রাখাল, তারপর পথচারী, তারপর ঘুমন্ত বৃদ্ধরাও। এখন বাঁশবাগানের পাশ দিয়ে কেউই গেলেই ফিসফিসানি শোনে, তুই এসেছিস আমার জায়গায়। তো এভরিওয়ান, গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।